পেঁয়াজ আসে উঠতে শুরু করেছে। পাঁপড় ভাজা দুপুরে করে দাও। হ্যালো সবাই, কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। তবে মারাত্মক পরিমাণে গরম পড়েছে, এত গরম যে সহ্য করা যাচ্ছে না। এই গরমটা কার কার লাগছে বেশি একটু বলো তো। তবে আমার সমস্ত দিদিভাইরা আমাকে নিয়ে খুব চিন্তা করে, শিবানীর গরম বেশি অনেক লাগছে। হ্যাঁ সত্যিই আমার গরম অনেক লাগছে আর কি, প্রচুর গরম পড়েছে তো সেই জন্যে। তো এখানে দেখো শাড়িটা এখানে কাচবো আর কি। তো এখানে সার্ফে ভিজিয়ে নিচ্ছি আজকে, কালকের মাথা শ্যাম্পু দেবো। আজকে আমার এই শাড়িটা কাচছি, কালকে আবার অনেক জামা প্যান্ট আছে, সেগুলো সব কালকে কাচবো। মানে গামছাটাও কেচে নিচ্ছি। তারপর এখানে ছেলে ক্যামেরা করছিল, করতে করতে এখানে সব চলে আসলো। মানে তারাও তো বাইরে কাজকর্ম করে, তার জন্য বন্ধ করে দেওয়া হলো। তো মানে ক্যামেরা বন্ধ করে দিয়ে ছেলে চলে গেছিলো। তারপর আমি পর থেকে আবার বললাম যে ওদিক থেকে একটু কর। তাই ছেলে করছিল। ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, বাবা কার যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তোমার অ্যাডমিটগুলো সব বার করে যা যা লাগবে সব কিছু জোগাড় করে নিও। বললো ঠিক আছে আমি সব জোগাড় করে নেবো। তোমার দেখো দেখতে দেখতে আমার কাছাকাছি হয়ে গেছে। আর এখানে মেলতে চলে এসেছি, তবে মাছ আনতে যাইনি। কেন এই যে দুটো সপ্তাহ যাচ্ছে খুব চাপের মধ্যে যাচ্ছে, টানাটানি যাচ্ছে। আর দেখতে পাচ্ছ মুখের কাছে কুমড়ো শাকটা ঝুলছে আর কি। তো এটা যতই উপরে আমি তুলছি না কেন ততই নিচে নেমে যাচ্ছে। বরের কোমরের ব্যথাটা প্রচণ্ড ব্যথা, সেজন্য বর আর টালির উপর উঠে ওগুলোকে টেনে উপর দিকে তুলতে পারছে না। আমি নিচ থেকে যতটুকুনি পাচ্ছি তুলছি। আর কি গরম গো, সকাল হলেই মনে হয় যেন গরমের চোটা থাকা যাচ্ছে না। প্রচুর 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 পরিমাণে গরম, মানে গরমে আমি অন্ধকার দেখছি। এত কাজকর্ম করে আমার শরীরটা কেমন ক্লান্ত, আর ঘামে না প্রচুর ক্লান্ত। ছেলে বললাম বাবা একটুখানি নুন চিনি গুলে দিবি। তো ছেলে তাই একটু নুন চিনি গুলে দিচ্ছে। আর ভিডিও একটু হতে বাকি আছে, চলো আমি রাস্তার দিকে যাব, নুন চিনিটা খাই। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। শুধু গলাটা ধরেছে, ঠান্ডা লেগেছে। সেই সকাল 7টার সময় ভিডিও আপলোড দিয়েছি। ফোন ছেলের রিচার্জ নেই, আমারও রিচার্জে মানে শেষ কালকে মনে হয়। আর ছেলে বলছিল ওই দেখে, তাই কথা আলোচনা করলাম। তাই তোমাদের আমি ওই বন্ধনের বই রেখেছিলাম, তোমাদের দেখাবো যে শিবানী কষ্ট করতে জানে, শিবানী লড়তে জানে। শিবানী সেই 12 সাল থেকে লোন নিয়েছে, প্রায় 22 সাল অবধি লোন নিয়েছে। যখন ইনকাম কম ছিল তখনও মোটা টাকার বইয়ের লেখা তো মিথ্যা বলবে না। তো তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরা বাড়ি গিয়ে, বইগুলো খুঁজে বার করেছি। ভিডিওটা কখন পোস্ট করেছি, ভিডিওটা হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে। ওই জন্যে আবার রাস্তায় ছেলে বলে তুমি রাস্তার দিকে যাও, দেখো হয়ে যাবে। তার জন্য আবার রাস্তায় আসলাম। আর এত মাথাটা ঘুরাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। নুন চিনি ছেলে গুলে দিল, খেলাম। জামা কাপড়টা সার্ফে তো ভিজিয়েছি, কিন্তু ওই ভালো করে মানে আছাড় দিয়ে কাচতে পারলাম না, কোনো রকম থুপলাম। কালকে মাথাটা শ্যাম্পু দেবো, মাথাটা শ্যাম্পু দিতে হবে। মানে এতটাই মানে কষ্ট লাগছে, শরীরটা খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না, বুঝেছ? কিছুই ভালো লাগছে না। ছেলেকে বললাম তুই নিয়ে গিয়ে দাঁড়াবি, বাবা বলছে আমি কোথায় গিয়ে দাঁড়াবো মা, আমি তাহলে চানে যাই। তুমি তো 11:15 বাজে, বুঝেছ? এখানে রোদ্দুর পড়ছে, বসা নেই। আকাশে রোদ্দুর আছে তেমন বেশি নেই, গুমোট আর গরম, সেই গরম আর সেই গুমোট, বুঝেছ? চলো ওইখানটা গিয়ে একটু দাঁড়াই। এই ফলসা গাছটা নিচে বসে আছি, দাঁড়াতে পারছি না। চারিদিকে যে রোদ্দুর রোদ্দুর, ফাঁকা জায়গা, হাওয়া দিচ্ছে হালকা হালকা, ওই জন্য এখানে বসে রয়েছে। ভিডিওটা তো হতে হবে বলো, যাতে ভিখারির মতো নিচে বসে আছি মাটিতে। এই সবাই টুল টুলে এনে এখানটা বসে, কিন্তু ওই আমাদের তো চেয়ার টিয়ার নেই, ওই জন্য নিচে বসতে হয়। আর গলাটা যে কবে ভালো হবে জানি না, থেকে থেকে এই গলায় আজকাল সমস্যা হচ্ছে। ঘর থেকে তবু বাইরেটা অনেকটা ঠান্ডা হাওয়া। তো রাস্তা থেকে চলে এসে দিয়ে এখন দেখতে পাচ্ছি যে দেখো সব কিছু ডাল টালগুলো যেগুলো আছে সেগুলো সব খালি করছে। আজকে ডাল করব, আর কুকারটা মেজে রাখবো, যেহেতু কালকে নিরামিষ, সেজন্য যে কুকারটা মেজে রাখবো, জানো তো। তো হচ্ছে আমি তোমাদের একটা কথা বলি, সোনালি দিদির সাথে কথা হয়েছে। সোনালি দিদিভাই, যে আমার দিদিভাই আমাকে ডাল টালগুলো পাঠায় আর কি, গত 2বার ধরে আমাকে এইটাই পাঠাচ্ছে। তো এটা দিয়ে আমার অনেকটা উপকার হচ্ছে, যারা সংসারের জিনিস পাঠাচ্ছে আর কি, বুঝতেই পারো। মানে আমি অন্য কোনো খরচা যদি নাও চাই না, যে ভালো মন্দ খাবো সে খরচাটা যদি নাও করি না, তো আমার এই ডাল টালগুলো তো সবই লাগে। তো দিদিভাই এগুলো পাঠাচ্ছে, তার জন্য আমার অনেকটা উপকার হচ্ছে। তো দিদিভাই বললো যে দিদিভাই তোমার আমরাই গরমে এসির তলায় থাকতে পারি না, গরমে তোমার কত কষ্ট বলো। তো যদি তোমার নিজের বাড়ি হতো বা অন্যরকম ঘর হতো, আমি চেষ্টা করতাম ছোট দেখে একটা হলেও এসি তোমাকে দিতে। বিশ্বাস করো, মানে আমার আপন মানুষরাও এত ভাবনা ভাবে না আমাদের জন্য অন্তত। তো সেখান থেকে দিদিভাই যে ভেবেছি, এটাই আমার কাছে অনেক পাওনা, অনেক। আর সত্যি বলতে আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি আমার যত মানে দাদাভাই দিদিভাই সবাই যেন ভগবান সবাইকে যেন মানে ভালো রাখে, সুস্থ রাখে, সমস্ত মনের ইচ্ছা
পূরণ হোক, জীবনে অনেক উন্নতি করুক। তো দেখো এখানে আর সবথেকে বড় কথা কি জানো, শাড়ি পরলে আমার গরম বেশি লাগছে, নাইটিতে কম। তবে নাইটি এটা কিনবো করছি, কেনা হচ্ছে না। তো চলো গ্যাসটা মুছে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমি বন্ধন থেকে কবে কেমন কত টাকা লোন তুলেছিলাম। ও না, যে আমি কষ্ট করতে জানি না তাদের জন্য দেখো তোমাদের দেখাই। এ দেখো, এই বইটা যখন আমি প্রথম লোন নিয়েছিলাম, তারিখ দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 17 সাল থেকে নিয়েছি। তোমার হচ্ছে তার আগে আমার সরলা ছিল, সরলাতে কম দিত লোন, মানে টাকাটা কম দিত না। 17 না, সরি 12 সাল থেকে। দেখো, দেখতে পেয়েছো? 12 সাল থেকে লোন নেওয়া শুরু করেছি। এখানে লোন নিয়েছিলাম যখন প্রথম নিয়েছিলাম, ফার্স্ট স্টার্টিংয়ে 30,000 টাকা লোন নিয়েছিলাম। তখন আমার বরের না কত কিলো, মানে প্রতিদিন কত ইনকাম হতো জানো? 250 টাকা রোজ ছিল। সপ্তাহে 635 টাকা করে কিস্তি দিতাম। এই হলো। তারপরে জায়গাটায় হাত দিলাম এই টাকাটা নিয়ে, নিজের কিছু টাকা নিয়ে। তারপরে দেখো এই লোনটা যখন এখানে কমপ্লিট শোধ হয়েছে, এই যে কোথায় কি হলিডে আছে, তারপরে দেখো এই লোনটা ওদিকে শোধ হয়ে গেছে। দিয়ে এটা কত দেখো, ভালো করে দেখবে, দেখেছো? 50,000 টাকা নিয়েছি। কষ্ট করতে আমরা জানি গো, মাঠে থেকে লড়াই করতে জানি। যারা ভাবছো যে আমাকে কেউ টাকা দেবে, দাদাভাইয়ের থেকে নেব না, আমি কষ্ট তারপরে কত নামা আছে দেখো, দেখেছো? 70,000 টাকা নামা আছে। এই 70,000 টাকা যখন নিয়ে তখন আমি জমিটা পুরো টাকা কমপ্লিট করি। তারপরে দেখো আবারও দাঁড়াও, এই যে 70,000 টাকা নামা আছে। এই যে লোন 70,000 টাকা যখন নিয়েছিলাম তখন এর কিস্তি দেখো, দেখাই তোমাদের। 1500 টাকা করে কিস্তি দিতাম সপ্তাহে। তখন আমার বর সপ্তাহে কত টাকা আনতো জানো? 2200 টাকা আনতো। 2200 টাকা সপ্তাহ পেতো, 1500 টাকা। সেই দিনও দুঃখ কাটিয়েছি, বহুদিন দিনের পর দিন আলু সেদ্ধ ফ্যান ভাত খেয়েছি। এই নিজের বাড়ি হবে, জমি হবে বলে কেউ আমাকে দিয়ে দেয়নি। এই যে 70,000 টাকা লোন নিয়েছিলাম, বুঝেছো? তখন দেখো 1475 টাকা আমার কিস্তি ছিল। আমি 1480 টাকা বা 1500 টাকা দিতে বলেছিল, দিতে পারতাম না। ওই 1475 করে কিস্তি দিয়েছি। বলেছিল যে এটা তো বন্ধন, 5 টাকা 10 টাকা যা জমবে সেটা আপনার অ্যাকাউন্টে থাকবে, বুঝেছো? এই করতে করতে দেখো 2000 টাকা ওরা জমা নিয়ে মানে রাখে, সেটা আমি তুলে নিয়েছিলাম। তারপরে এইখানটা দেখো, খেয়াল করে দেখবে, এইখানে হচ্ছে কি বলো, এ দেখো যখনই গেছে ওই লকডাউন গেছে, এই যে দাঁড়াও আমি দেখে নিই। এ দেখো 10/3 মানে মার্চ মাস, লকডাউন গেছে লোন তোলার পর। এই যে 17/3 মানে সপ্তাহে একদিন করে হতো। তারপরে দেখো 3-এর পর লকডাউন গেছে, 4-4-এ আমার আর টাকা দেওয়া হয়নি। 4-এ মানে কেউ দেয়নি, তখন লোনটা আসতোই না, বন্ধ, তখন মারাত্মক করোনা চলছিল আর কি। তারপর দেখো এই যে 5-এ দেখো আমি 1 মাসে 3টে কিস্তি দিয়েছি। তারপর 6-এ দেখো যে 4টে বা 5টা কিস্তি, কোনো সব মাসে 4টে কিস্তি পড়তো, কোনো মাসে 5টা কিস্তিও পড়তো। এই যখন লকডাউনের পর যে মাস কাজ হয়নি, তারপর যখন একটু কাজ করতে লেগেছি, আমি ঘরে নুন আলু সেদ্ধ টানা 3 মাস আমার ছেলেকে আমি মাছ খাওয়াতে পারিনি, তবু এই লোনের কিস্তি সেই সময় আমি শোধ করেছি। তার জন্য আমি কষ্ট করতে জানি। তখন যদি এই যে কষ্ট করে টাকা তুলে যদি জমি কেনার পর যদি লোক খেয়েছে, সেই টাকাগুলো আমার দিনের পর দিন লোক খেয়ে নিয়েছে, তাহলে আজ আমি আমার ছেলের জন্য কেন তুলতে পারবো না, কেন কষ্ট করতে পারবো না? এই যে একজন বলেছো না যে দাদাভাই দেবে সেটা দিয়ে মজা করবে না, আমি জানি কষ্ট করার জন্যে। এই যে এইটা হচ্ছে লাস্ট। আমি কেন রেখেছি এই বইটা, যে স্যার বলেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম, লোন আমি ছেড়ে দিয়েছি, বুঝেছো? লাস্ট দেখো আমি কত সালে লোন ছেড়ে দিয়েছি, দেখো আর পাচ্ছিলাম না দিনের পর দিন, আমার বাইরে অনেক দেনা ছিল। এ দেখো এটা 21 সালের লোনটা নিয়েছিলাম, এইটা লাস্ট। এই যে লাস্ট হচ্ছে আমি 22 সালে শোধ করেছিলাম। তবে এই টাকাটা আমি তুলে আমি নিজের কাজে লাগাইনি, একজনকে দিয়েছিলাম, কিন্তু সেও আমাকে এমন বিশ্বাসঘাতক করেছে যে বলার কথা না। তার কারণ হচ্ছে যখন আমি দিয়েছিলাম, এই দেখতেই পাচ্ছ তোমরা, আমি ঘর থেকে 2100 টাকা দিয়েছি পেমেন্ট করতে। ছেলের স্কুলে তখন আমার যেতে খুব অসুবিধা হচ্ছিলো মঙ্গলবার করে, তার জন্য আমি লোনটা একবারে শোধ করতে চেয়েছিলাম। আর অ্যাকাউন্টে যে ওরা টাকা রাখে 2000 টাকা, এখানে 4,500 টাকা বাকি ছিল। আমি ঘর থেকে কিছু দিয়ে এই 2100 আর ওখানে 2500 না কত টাকা ছিল, টোটাল টাকাটা দিয়ে আমি লোনটা পুরো ক্লোজ করেছি। এই যে পুরো লোনটা ক্লোজ করেছি। সে বলেছিল আমি দিয়ে দেবো, কিন্তু সে টাকাটা পুরো নেওয়ার সময় থোক নিয়েছিল। এই টাকাটা আমি বলেছিলাম যে আমার অসুবিধা, আমি যেতে পারছি না, তাহলে তুই গিয়ে তাহলে টাকাটা ওখানে দিয়ে আসবি। সে বললো না আমি যাব না। তারপরে আমাকে এই টাকাটা আমাকে কত ঝুলিয়ে দিয়েছে, যেমন কিস্তি পড়তো সে কিস্তি হিসেবে আমাকে টাকা দিয়েছে, বুঝেছো?
আমার পুরো টাকাটা কোনো কাজেও লাগেনি, আমার সংসারেই খরচা হয়ে গেছে। মাঝখান থেকে আমার নিজের জমানো টাকাটা আমাকে এখানে দিয়ে দিতে হয়েছে। এই যে দুটো বই জমিয়ে রেখে দিয়েছি, আমার নাম্বার সিরিয়াল নাম্বার ছিল 21, এই যে 21, এই যে 21 রেখেছি। স্যার বলেছিল, শিবানীদি আপনি এত ভালো, কোনো দিন লোন আপনার ডিফল্ট নেই বা কোনো দিন দেরি করে টাকা দেননি, কোনো দিন যদি ভবিষ্যতে দরকার পড়ে আপনি বইটা রাখবেন, আমি করব, আপনি আবার আসবেন, আপনাকে আবার লোন দেবো। ছেলের জন্য না হয় আবার তুলবো, আবার কষ্ট করব, আবার আলু সেদ্ধ ফ্যান ভাত খাবো, কী আছে। তখনকার দিন থেকে এখনকার দিন তো অনেক আলাদা। রান্না করবো, 3টে পটল ভাজবো, 2টো ফাটা ডিম আছে ভাজবো, ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দেবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। আমার শরীরটা ভালো না, আমি উঠতে বসতে পারছি না। চলো এগুলো গুছিয়ে রাখি। আমাদের মতো মানুষরা না জীবনে লড়াই করতে জানে, বুঝেছো? লড়াই করতে জানে, কষ্ট করতে জানে, লড়াই করে বেঁচে থাকতে জানে। কেন শোনো, স্টিলের চামচও আমাদের মুখে জন্মায়নি, পিটাপিটি সব ভাই বোন, কত রকম রোগ জ্বালা নিয়ে। ওই যখন লোন শোধ হয়েছে, লোন নিয়েছিলাম না, তখন বরের ইনকাম তো ইনকাম, দিন রাত বসে 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টায় মানে কাজ করতাম। ঠোঙা করতে 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 ঘাড় আমার স্পন্ডাইলাইটিস এমনি হয়নি, ডাক্তার বলেই দিয়েছে আপনার ঘাড়ের অবস্থা খুব খারাপ। ঘাড় নিচু করে কাজ করবেন তো সারা জীবনের মতো ঘাড় একদম পুরো বরবাদ হয়ে যাবে। তো ওই যে বলেছো না কথাটা, যে যাই হোক, মানে আসলে তোমরা নিজের জীবনে সফল না তো কাউকে সফল দেখতেও পাও না। আর না হলে তোমরা ভালো মানে প্রতিষ্ঠিত মানুষ, সেখান থেকে একজন রাজমিস্ত্রির ছেলে যদি জীবনে কিছু করে ফেলে, সেই হিংসা থেকে এই কথাটা বলছো, এটা আমি বিশ্বাস করি। আমি না কোনো কথা এমনি হাওয়ায় ভাসাই না, প্রমাণ রেখেই কথা বলি। আজ এই যে অনেকের আমাকে অনেকেই টোন কেটে বলে, মাস গেলে অ্যাকাউন্টে 50,000 20,000 করে চলে আসে। টাকা এতই সস্তা, টাকা এতই সস্তা, লোকেরটা নিয়ে নাকি আমরা সব ফুটানি মারি খাই। আমরা কষ্ট করে নিয়ে আজকে যখন জমি কিনেছিলাম তখন কোথায় সোশ্যাল মিডিয়া ছিল, কোথায় সবাই আমাকে দিত, কোথায় ভালোবাসতো। আজকে ভালোবেসে একটা খাওয়া দাওয়া আর খাবার দাওয়া আর একটা করে লাখ লাখ টাকা দেওয়ার মধ্যে অনেক তফাৎ। শুধু একমাত্র দাদা ভাই আমার ছেলের পাশে দাঁড়িয়ে, আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, ভালো মন্দ খেতেও কিছু দিয়েছিল, আবার ছেলের পড়াশোনার জন্য, বুঝেছো তো? তো হচ্ছে ব্যাপার হচ্ছে সেইটাই, একটা ভালো মন্দ খেতে মানুষকে ভালোবেসে খাবার পাঠানো, ভালোবাসা, ওটা একরকম। যে লোকের টাকায় ফুটানি করা, সেটা আমরা করিনি কোনো দিন, আর করবও না। কষ্ট করতে জানি আমরা, ছেলের জন্য আবার কষ্ট করব, কি আছে। আমি সবসময় বলি, দরকার পড়ে আবার লোকের বাড়ির কাজে যাব, তাতে আমার কোনো লজ্জা নেই, যদি আমার ছেলে মানুষ হয় আর কি, বুঝেছো তো? তাই যে কাউকে বলার আগে ভাববে। আমি তোমাদের দেখালাম, আমি অনেক টাকা লোন নিয়েছি, অনেক টাকা। সেই লোন কি করে শোধ, আবার ওই যে 70,000 টাকা তোমাদের দেখালাম, তখন আমার বোন জানে, আমার বোন তখন মার্চ মাসে লোন তুলেছিল। আমার বোনের কাছ থেকে আমি বোনকে বলেছিলাম আমার 5,000 টাকা আরও আর্জেন্ট দরকার ছিল। লাস্ট জমিটা আমার 3 মাসের মধ্যে 30,000 টাকা আমাকে দেওয়ার কথা ছিল, তখন আমার কাছে আর কিচ্ছু ছিল না। তখন বোনকে বলেছিলাম 5,000 টাকা তুই আমার লোন তোর কাছ থেকে তুলে দে। ও তুলে দিয়েছিল, ওকে প্রতি সপ্তাহে গিয়ে 105 টাকা করে দিয়ে আসতে হতো, বুঝেছো? এই টাকার বাইরেও, এই যে টাকাটা 1500 টাকা দিচ্ছ, তারপরেও 105 টাকা ওকে দিতাম। সেও বেচারা কোথায় পাবে? আমার লোনটা তাকে বলেছিলাম তুলে দিতে, সে সেই সময় তুলছিল বলে সে আমাকে ওইটুকুনি সাহায্য করেছে, এই আমার কাছে অনেক। জীবনে অনেক কষ্ট করেছি, ছোটো থেকে কষ্ট করতে নাই পিঠে শীত দ্বারা সোজা হয়ে গেছে। আমার ছেলেকেও সেরকম কষ্ট করতে শিখিয়েছি। হ্যাঁ, হয়তো সেই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো রেজাল্ট করতে পারছে না, যেমন একদম 1 থেকে 10-এ থাকার মতন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এ থাকা মানে সেগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেগুলো তাদের কোনো কথার জবাব নেই, সেরকম হয়তো পাচ্ছে না। তবে আমি ভগবানের উপর বিশ্বাস আছে আমার এইটুকুনি, যেমন আমার এত খারাপ সময় পার করে এত চোখের জল ফেলার পর এই যে এত ভালো ভালো মানুষ পেয়েছি, দাদা ভাই দিদি ভাইদের পেয়েছি, তো সেই চোখের জলের দাম ভগবান আমাকে দিয়েছে, তো ছেলের পড়াশোনার দামও ভগবান আমাকে দেবে, বুঝেছো? আর কিছু বলবো না। বসিয়ে দিয়েছি, আর এখন বসাবো হচ্ছে ডাল। এই লাইটারটা আমার খারাপ হয়ে গেছে, জ্বলে না, সময় সময় ফ্ল্যাশ হয় না, বুঝেছো? আর যেটা তোমাদের আমি দেখালাম সেটা কি বলো তো, চোখের জল ফেলতে ফেলতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আর বিশ্বাস করো, চোখের জল এখন মনে হয়, এক সময় মনে হয় কি চোখের জল আমার শুকিয়ে গেছে। মানুষের থেকে, আপন মানুষের থেকে, পর মানুষের থেকে, সবার থেকে মানে লড়াই করতে 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 আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি। একবার কখনো আমার জায়গাটা, তোমরা যারা আমাকে বলেছো না, তারা একবার কখনো আমার জায়গাটা দাঁড়িয়ে নিজেদের একটু বিচার করো, বুঝেছো? তারা কখনো দাঁড়িয়ে বিচারটা করো, দেখবে তো যে শিবানী ভুল লাগে না তোমরা ভুল লাগো। তবে আজকে ডাল পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করব। কেন বলো তো, যখন এই টাকা, যখন জমি নিয়েছি প্রথম,
টাকা কি করে শোধ করব, টাকা কি করে শোধ করব, এই একটা চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াতো। অনেক কষ্টে রাত ভোর না ঘুমিয়ে অনেক কষ্ট করে টাকাটা শোধ করেছি। যখন টাকাটা শোধ হয়ে গেল তখন জমিটা দেবে তো, কত বলে 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 আর জমিটা দিচ্ছিল না। যখন জমিটা না দিল পর থেকে একটা জমি আবার বললাম চলো বাড়িঘর করার টাকা দিয়ে জমিটা কিনি। সেই জমিটা কিনলাম, কিনতে 2-1 মাস যেতে না যেতে এই ঘটনা জড়িয়ে পড়লাম। তাহলে ভাবো তো চোখের জল কোথায় বলো। যখন ভাবলাম এবার একটা জমি তো রইলো, শান্তির নিঃশ্বাস ফেলবো, সেই শান্তির নিঃশ্বাসটা আমাকে কেউ নিতেই দিল না। ছোটোবেলায় বাপের বাড়ি খাওয়া না খাওয়া, বাবার মার ধর খেয়ে বড় হয়েছি, লোকের অবহেলা, কেন বাবার পয়সা ছিল না, কাকা পিসি সবাই খারাপ ব্যবহার করতো। তো আজ চোখের জল আসে, কিন্তু চোখের জল কোনো মূল্য থাকে না। দেখো এখানে সবজি কাটতে বসে পড়েছি, আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে হ্যাঁ তোমার ছেলে এবার কী নিয়ে পড়বে। তো আমার ছেলে কি পড়বে বলো তো, বিটেক করবে, আগে বলেছিল বিটেক করবে। তো বিটেকটাই যখন এত কলেজে ঘুরলাম তখন একরকম কথা বললো স্যাররা, বিটেক মধ্যে কি সিএসসি না সিইএস কি একটা আছে, ওটা করবে। সেটা করলে 7 রকম না 8 রকম মানে পদ্ধতির পড়াশোনা হবে, সেখানে ওইগুলো সব পাবে। আর এই যে আলুগুলো আমি গন্ধ শুকছি, তার কারণ আলুগুলো না সব মানে বেশিরভাগ আলু উপর থেকে দেখতে ভালো, ভিতরে গিয়ে নষ্ট, যার জন্য কাটছি। আর গন্ধ আলু তো খাওয়া যায় না, তোমাদের কাল বলেছি। তবে এই যে অনেকে মানুষের, প্রতিটা মানুষ আমাদের ভালোবাসে, সেই ভালোবাসা থেকে তোমাদের ভালোবাসাতে আজকে অনেকটা দূর অনেক কিছু এসেছি। আর ছেলেকে তাই বলছিলাম তোমাদের সবার কথা গল্প করি, কমেন্টগুলো ওকে শোনাই পড়ে, যে সবাই কি ভাবে, সবাই কি বলে আমাদের নিয়ে। তার মধ্যে মানে আমি জানি সোশ্যাল মিডিয়া সব ভালো থাকে, তার মধ্যে একজন হয়তো মানে যারা বেশিটাই হিংসায় মানে জ্বলে আর কি, যে তারা হয়তো চাকরি বাকরি কাজকর্ম করে বা ভালো প্রতিষ্ঠিত আমাদের থেকে, তারা হয়তো তাদের বাচ্চাদের ঠিক করে মানুষ করতে পারেনি, তারপর পড়াশোনা হয়তো তাদের বাচ্চারা করতে চায় না। সেখান থেকে আমার ছেলে পড়াশোনা করতে চাইছে বা আমি পারছি বা তোমরা সবাই আমাকে সাহায্য করছো, এটা আবার অনেক মানুষ সহ্য করতে পারে না, জানো তো। তো চলো ডালটা ফোড়ন দেবো, আর এই পটলগুলোতে এই যে চিনি মাখিয়ে রেখেছি, পরে ভাজবো, এখন ভাজবো না, একটু মিষ্টি হবে না নাহলে। আর ছেলে বললো মা একটা পাঁপড় ভেজে দেবে, তো একটু পাঁপড় ভাজবো ওখানে। আলু সিদ্ধ, ডাল, পটল ভাজা, ডিম ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। পাঁপড় ভাজাটা আর ডিম ভাজাটা গরম করব, তাহলে পটলটাও পরে ভাজবো, সেই তেলেই ওইগুলো করে নেবো, বুঝেছো। এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, দুটো জিনিস দিয়েছি ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রাখবো, ওটাতে আলু মাখবো, বুঝেছো। আর প্রচুর গরম লাগছে, একটু আগে মানে হাওয়া দিচ্ছিলো, এখন হাওয়াটা সব বন্ধ হয়ে গেছে। আমি একটু পুরানো গান চালিয়ে ওই সবজি যতটুকুনি কাটলাম তোমাদের দেখালাম, বাকিটুকুনি আমি গান শুনছিলাম। এখন ভাত আর ডালটা হয়ে বন্ধ হয়ে যাবে গ্যাস, তারপরে আবার পরে হবে। তো ডালটা দেখতে পাচ্ছ ফুটছে। তো এক দিদিভাই তোমাদের বলেইছিলাম যে ডালের ফেনাটা ফেলতে বলেছিল, তো আমি ফেলেই দিয়েছি। তারপরে এইটুকুনি ডাল, তো ডাল করে আমি এখানে বসেছিলাম, বসে থাকার পর তারপর দেখো বর এসে গেছে। বর এসে কী কাজ করছে, ঘাসগুলো দেখতে পাচ্ছ, ঘাসগুলো হচ্ছে পরিষ্কার করছে। বরের প্রচণ্ড মানে কোমরে ব্যথা, তা সত্ত্বেও কিন্তু এই দেখো মানে পরিষ্কার করছে ঘাস। তার কারণ হচ্ছে ওই জায়গাটা ব্যবহার করি, চলাফেরা করায়, জামা কাপড় মেলা হয়, বর্ষা চলবে, বৃষ্টি চলবে, পোকামাকড়। তো ঘরের এই পাশটা দিয়ে অনেক দিন ধরে পরিষ্কার করতে পারছে না, অনেক দেরি করে বাড়ি ফেরে বলে। তো আজকে একটু তাড়াতাড়ি ফিরেছে। আমি বারণ করলাম, যে বলেইছে ডাক্তার যে তুমি কোমর নিচু হয়ে এই কাজ কিছু করবে না, যেহেতু অনেক বড় বড় ঘাস হয়ে গেছিলো, পোকামাকড় যে বেড়া তলা দিয়ে পুরো ভেঙে ঝাঁঝরা, তো এই গাছপালা দিয়ে তো অনেক পোকামাকড় ঢুকে যেতে পারে। সেই জন্য ও দিয়ে সে বাড়ির সামনেটার পিছন দিকটা দুদিকটা একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি, যাতে পোকামাকড়টা না আসে। পোকামাকড়ের আজকালকার দিনে তো বুঝতেই পারো, পোকামাকড়ের মানে লালা লেগে অনেক কিছুই হয় আর কি, সেই কারণে। তো এখানে ও পরিষ্কার করতে আছে, আর আমি তৎক্ষণ কিন্তু ঘরে কিন্তু করছি রান্না। তো এটা কিন্তু আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে, আর আমি ঘরে কী কী রান্না করছি চলো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। একটা ডিম এই যে ভেজে নিয়েছি দেখো, আর একটা ডিম হচ্ছে এই যে ভাজছি। আর ফোনে একটুও চার্জ নেই, তার কারণ ছেলের নেট নেই, ছেলে পড়ছে হটস্পট নিয়ে, সেই জন্য চার্জ চলে যাচ্ছে আমার, বুঝেছো।
পটল ভাজা খেতে, পটল ভাজা, পটলের তরকারি খেতে, পটলের ভিতরে মশলা ভরে খেতে, পটল পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি। সবথেকে ভালোবাসি পটল ভাজা তেল দিয়ে ভাত মেখে খেতে। তো কারা কারা আমার মতো ভালোবাসো এরকম পটল ভাজা তেল দিয়ে ভাত মেখে খেতে, একটুখানি জানাবে। আর জানো তো, ওই যে তখন বলছিলাম জীবনে সব কিছু করো নিজে, কিন্তু নিজের কষ্ট দুঃখর কথা কাউকে জানিও না। তার কারণ কি বলো তো, কষ্ট দুঃখর কথা যত তুমি জানাবে না, ততই হচ্ছে লোকে শুনে সেটা নিয়ে তোমাকে কথা শোনাতে ছাড়বে না। আর এখানে দেখো আলুগুলো যখন এই তুলছিলাম তখন তোমাদের সাথে কিছু বলছিলাম যে আজকে আলুগুলো এই যে তুলে নিচ্ছি, আলুগুলো বলছিল গরম থেকে বেরোবো না আর কি, ওর ভিতর থাকবো। আমরা গরমের মধ্যে থাকতে পারি না, আর ওরা গরম থেকে বেরোতে চাইছে না। তবে প্রচুর পরিমাণে গরম। তবে এই গরমে না একটু আইসক্রিম খেলে, ঠান্ডা জল খেলে মনটাও ভালো হয়। জানি যে ওগুলো খেলে না পেট গরম হয় বেশি, তাহলেও আইসক্রিম খেলে, ঠান্ডা জল খেলে বেশ মনটা ভালো হয়। ঠান্ডা জল তো আনতে যায় ছেলে, কিন্তু সব দিন এনে পারে না, কেন পায় না আর কি। তো পাঁপড় ছিল, পাঁপড়টা ভেজে দেওয়া হয়েছে। আর এখানে আমি আলু সেদ্ধ মাখতে বসেছি। কেতকি দিদিভাই জিজ্ঞাসা করেছে তুমি আলু সেদ্ধ কী দিয়ে মাখো? আমি একটু শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে। আর অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কা দিয়ে মাখি না, কেন ছেলে সবসময় খেতে চায় না। এই কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কা হয় সেগুলোকে ভেজে নিই আর কি, বেশ ভালো লাগে। তবে আজকে খাওয়াটা না সবাই তৃপ্তি করে খেয়েছে। রাতে আবার কিছু রয়েছে রান্না, সে রান্নাটা করতে হবে। রাতে তো রুটি খাবো কী দিয়ে? এখন তো একটু ডিমের অমলেট, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। রাতে খাওয়ারও তো কিছু লাগবে। আমটাম নেই, এখনও অবধি আম কিনে আনতে পারিনি। ছেলে লিচু খুব ভালো খায়, লিচুটাও আনা হয়নি। তার কারণ কি বলো তো, এখন অনেক দাম। কটা দিন যাক, একটু স্থিতিতে মানে একটু স্থিতিয়ে যাই আমি, তারপর সব আনবো। তো খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা চলে এসেছি। এখন অনেকটা টাইম, লঙ্কা কটা তুলবে, যে গাছ থেকে কটা লঙ্কা পেরে এনেছে বর, জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ওখানে রেখে দিয়ে গেছে। এখানে ভাত আছে দেখো, তার সাথে আছে লেবু, তার সাথে আছে যে ডাল, মুসুরির ডাল আছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর রসুন, আর এই যে আছে ডিমের অমলেট, মাছি উঠতে শুরু করেছে। আর এখানে রয়েছে দেখো থালায় পটল ভাজা, আলু মাখা, পাঁপড় ভাজা, আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ফোনে চার্জ নেই, ফোন একদম ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না, বুঝেছো? ডালটা কিন্তু সেই হয়েছে আজকে। আর আমার জন্য একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি, আমি ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসি। আর সোনালি দিদিভাইকে অনেক থ্যাংক ইউ। এই সপ্তাহটা আমার মানে খুব চাপে যাচ্ছিলো, দিদিভাই ডালগুলো পাঠিয়েছিল বলে আমরা মানে ভালো করে খেয়ে দিয়ে আছি আর কি। এই হচ্ছে ব্যাপার। ছেলেকে ভাতটা মেখে দেবো, ও হচ্ছে ভাত ও খেয়ে নেবে হাত দিয়ে। আমি যাব থাম্বনেল আর ডিসক্রিপশন লিখতে। ছেলেকে ভাত মেখে দিলাম, আর ছেলে বললো ডিম ভাজা অল্প দাও, লাগলে আমি আবার নেব। পাঁপড়টা এখানে ঢেকে রেখেছি। আর ওই কি বলে, পাঁপড়টা মানে পাখার হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে, বরকে দিয়েছি। আর ছেলে মানে কি এই যে এখানে রেখেছি ডিম ভাজাটা, বলছে আমি শুধু খাবো, তুমি আমাকে ডালের মধ্যে অল্প করে দাও, কেন ওই যে ভিজে যাবে না সেই জন্যে, বুঝেছো? আর এই চাটনি রয়েছে কালকের, সব খাওয়া তো তোমাদের দেখালামই, খাবো। খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি, দেখো বাসন মাজতে। আর ছেলে ওই যে সকালবেলা যখন বাসন মাজছিলাম তখন ছেলে বলছিল মা তুমি আগে খেয়ে দিয়ে নাও। তো আমার খাওয়াটা কী বলো তো, কাজ করতে করতে না এমন হয়ে যায়, মানে কাজ করে আমি যখন বাসন কোসন মাজি এরম বসে না, তখন আমি পারি না, যেমন মশা তেমন কি বলবো, ভালো লাগে না। এখানে রোদ্দুর মানে বিরক্তি লাগে আর কি। খেয়ে দিয়ে উঠে কাজ করতে আমার খুব কষ্ট হয় আর কি। তো ওই জন্য আমি আগে কাজ করি, তারপরে খেতে লাগে। তো আজকে ভাত খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এই যে বাসন কোসনগুলো সব মেজে নিচ্ছি আর কি, জল এসে গেছে, অল্প অল্প জল পড়ছে। আর আজকে রান্নাটা এত সবাই তৃপ্তি করে খেয়েছে যে তোমাদের কি বলবো, তৃপ্তি মানে খুব তৃপ্তি করে খেয়েছে। আর বর কী করলো, ডিমের অমলেট খেলো না, ছেলেও অর্ধেকটা খেলো না, বললো রেখে দাও, রাতে রুটি দিয়ে খেয়ে নেবো, এত গরমে তোমায় আর রাতে তরকারি করতে হবে না। তো এই হচ্ছে পরিবার, এত ভালোবাসে সব তোমরা আমাকে। কাজ করেছি, কি কাজ বলো তো, আজকে আমার বরমশাই সত্যি থ্যাংক ইউ, মানে কি বলবো, অনেকটা উপকার করলো। উপকার বলতে তোমাদের বলেছিলাম রাতের তরকারি রাতে দেখা যাবে কি করব, তো রাতের তরকারি আর কিছু করতে হবে না। তার কারণ বর ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে, পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এই দেখো এখানে এই যে ছেলে তো অর্ধেক ডিম খেয়েছে, আর ও রুটি দিয়ে ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য আমাকে তখন মানে আমি বকবো যে না এখন খা, তো শরীরে দরকার, সেই কারণে ওই যে তখন বললো ভিজে যাবে, অর্ধেক ডিম দাও। তো বর এখান থেকে ছিঁড়ে বললো তুমি একটু খাও, তো আমি খাইনি, বর অর্ধেক খেয়েছে। আর এই যে ছেলের অর্ধেক, মানে বর একটু ছিঁড়ে খেয়েছে, ছেলের অর্ধেক ডিম এই রয়েছে। বর বলেছে তোমাকে আর কিছু করতে হবে না, ওটা দিয়েই রাতে রুটি খেয়ে নেবো। একটু জ্যাম আছে, ওই জ্যাম পাঠিয়েছে দিদিভাই, ওই জ্যাম আছে, জ্যাম দিয়ে আর ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে। আর ডাল আছে, বললো ডাল দিয়ে, এই যে দেখাই, এই যে একটু ডাল আছে। আর ডালটা আজকে নাকি সত্যি ভালো হয়েছিল, লেবু দিয়ে খেয়েছে, খুব ভালো লেগেছে। আর এর মধ্যে একটু আলু সেদ্ধ আছে, আমার হয়ে যাবে। পাখা বন্ধ করেছি, তোমাদের সাথে কথা বললাম আর ভিডিওর কাজ ছেড়ে নিলাম, ভয়েস দিয়ে নিলাম। ছেলে দেখো গরমে থাকতে না পারে টেবিল ফ্যানটা চালিয়ে
এখানে এসে বসে পড়লো। ওর এতটা গরম লাগছে, সত্যিই খুব গরম পড়েছে। আমি কি করেছি বলো, চকিতে শুয়েছিলাম, ভাবলাম যে শুতে পারবো আজকে, চকির উপর শুয়েছি আর শুতে পারিনি। আমি কি পাখাটা নিচে দিয়ে এইখানে শুয়েছি, এখানে শুয়েছি। তারপরে দেখছি গোটা গা পায়ের তলায় এত মশা কামড়েছে, চুলকাতে আমি শেষ। সেই যে 6টার আগে ঘুম ভেঙেছে, সেই থেকে জেগে নিচে বসে আছি। ফোনটাও চার্জে ছিল, দেখিনি। সে 6টার থেকে তারপরে 6টা বাজতে 10 মিনিট, এই 7টা বাজতে 10 মিনিট বাকি, তখন ছেলেকে ডাকলাম, বরকে। তো 2 দিন ধরে বর দুপুরে ঘুমাচ্ছে, রাতে মানে সন্ধ্যার দিকে আর ঘুমাচ্ছে না। ওর কোমরের ব্যথাটার জন্য তোর মানে ভালো লাগছে না, না বসতে না শুতে। তার মধ্যে এত গরম, তারপরে এই গরম রোদ্দুরে বাইরে গিয়ে কাজ করে, তো প্রচুর কষ্ট পাচ্ছে। আর আমার মানে কি বলো, রাতে ভয়েস, এখন তো পাশে ওরা ছিল না, আওয়াজ কম, সেই কারণে এখন ভয়েস টয়েস এডিট করে ভয়েস দিয়ে নিলাম, নাহলে রাত সেই 12:30 অপেক্ষা করতে হয়। এই গরমে খেয়ে দিয়ে ওঠার পর পাখা বন্ধ করলে না জীবনটা ঢাই ঢাই করে, সেই কারণে। তো আজকে তোমাদের দেখিয়েছি, তো সেই কথাই আলোচনা হচ্ছিল বরের। আর বন্ধন অফিসে কথা বলাই আছে, ছেলের আগে জয়েন্টের রেজাল্টটা বেরোক। কেন প্রতিটা কলেজে, যেগুলো প্রাইভেট কলেজেও, যেগুলো আধা সরকারি আধা প্রাইভেট, ওই কলেজে ভর্তি করব, বুঝেছো তো। পুরো সরকারি তো ছেলে পাবে না, আধা প্রাইভেট আধা সরকারিতে করব, তাহলে অ্যামাউন্টটা একটু কম হবে। আর হচ্ছে ওই ছেলে স্কলারশিপ পাবে। আর বললাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন আছে, চেষ্টা করব, তারপরে আমি বন্ধন তুলব। আর ছেলের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন তো এখন দিতে হবে না, বন্ধনটা এখন দেবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা সতে থেকো, পাশে থেকো, আশীর্বাদ করো যেন জীবনে অনেক আগাতে পারি। আর তোমাদের বলেইছি, ছেলে দুটো স্কলারশিপ পেয়েছিল, সেই টাকা আমি 1 পয়সা খরচা করিনি। তার কারণ হচ্ছে, আমার যত অভাব যাক, অভাব আমাদের জীবনে শেষ হবে না, বুঝেছো। যতই অভাব যাক, আমি তবু খরচা করি। ওর বাবার দাঁতটা পোকা খেয়ে যন্ত্রণায় থাকতে পারছে না, সুতপাদি জানে। তো দাঁতটা তুলতে হবে, দাঁত তুলতে গেলে বুঝতে পারো 2-3 হাজার টাকা নিচে হবে না। তারপর 2-1 দিন কাজ করতে পারবে না। তারপরে বড়ের সাইকেলটা খুব ভেঙে গেছে, সেটা কেনার ছিল, তবু আমি ওই টাকায় হাত দিইনি। আমি জানি ওই ফার্স্ট সেমিস্টার বাবদ যা খরচা হবে, আমি লোন তুলবো, এইগুলো দিয়ে দেখা যাবে। তারপর টিউশনি পড়ার যে খরচাটা, সেটা তো দাদাভাই দেখে, তো সেটা দাদাভাই, আর বাকি আমি যেটুকু যা পারবো সেমিস্টার বাবদ খরচা করব। আমাদের ঘরে যেমন মশাতে একদম পিলপিল করে, তেমন গরম। দুপুরের দিকে তো বেশি গরম, যখন রান্নার 2টো গ্যাস জ্বলে, একই ঘর তো, পাখাটা চলে অল্প করে, জোরেও তো চলে না। আর জোরে চললেও অনেক টালির গরম। বরকে বলছিলাম, বর বললো ঘরটা নিচু হয়ে গেছে না, আমাদের মাথার সমান হয়ে গেছে, 5.5 ফুট, মানে এই ঘরটা এমনি হাইটে শর্ট ছিল, কিন্তু যত দিন যাচ্ছে মোটামুটি 6 ফুটের আছে মানে হাইট। এবার 6 ফুটের হাইটের ঘরে তো গরম লাগবেই, বলো, কিছু করার নেই। তো চলো, আজকে বর বাঁচিয়ে দিল রাতে রান্না করা থেকে, কেন গরম প্রচণ্ড আছে, রান্না করতে হবে না। বলি না, আমাদের ঘরে ছেলে বরের কোনো ঝামেলা নেই গো, যা পায় তাই খায় ওরা। বর গেছিল চাল আনতে, তার সাথে নিয়ে এসছে এই 2টো জলের ঠান্ডা বোতল, বুঝেছো, জানি না কতক্ষণ চলবে। তেলের প্যাকেট এনেছে একটা, আর মনে হয় চাল, এখানে 2 কিলো চাল। এখন এরকমই যাক, যে 2 দিন যাবে যাক, তারপর দেখা যাবে। 2 দিন তো কাটুক। আর এই যে 2টো ঠান্ডা জলের বোতল, আর 2টো বোতল তো নিয়ে গেলে হতো। পরীক্ষার ছেলে এই যে গিয়ে অ্যাডমিট বার করে নিয়ে আসলো, জানো, দেখো কেমন চিটিং বাজছে। এই যে WBG 2026, ঠিক আছে, এটা দেখো, সেদিন 8 টাকা নিল, আজকে ছেলে গেছে, ছেলের কাছ থেকে 10 টাকা নিয়ে নিয়েছে। যাকে আর কি করা যাবে, যে ফাইলে ঢুকিয়ে দাও আপনি। রাতের খাবার দেখো দিয়েছি, একটু আলুর মাখা ছিল, আলু মাখা দিয়েছি, এই যে হচ্ছে আম দিয়েছি, এই হচ্ছে মানে ডিমের অমলেটটা, ডাল দিয়েছি। ছেলে বললো, মা আমি ডাল খাবো না, তো ছেলে এইটা দিয়েই খাবে। ওখানে একটা আমের টুকরো আমার, একটা বরের। তো বর বলছে তুমি না খেলে হবে না। তো আমি আবার গ্যাস মুছতে বসেছি গরমের মধ্যে, গা ধোবো, মানে মাথায় জল দিয়ে চান করবো আর কি। তার কারণ হচ্ছে না, আমি গরম সহ্য করতে পারছি না, 2-3 বার চান করছি, প্রচুর কষ্ট। এই যে তোমরা আমার জন্য এত ভাবো, যে সুতপাদি বলেছে, মনা তোর বাড়িঘর হলে একটা ছোট হলেও ফ্রিজ দিতাম, এই জলের জন্য তোকে অপেক্ষা করতে হয়। সোনালি দিদিভাই বলছে, তোমাকে একটা আমি পারলে ইনস্টলমেন্টে একটা এসি দিতাম। তোমাদের কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ, এত ভালোবাসার জন্য। মুখ হাত পা ধুয়ে চান সেরে আসলাম, মানে মাথায় জল অর্ধেক পড়েছে, অর্ধেক পড়েনি, এত গরম। মাথায় তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করব। আর এত গরম কি বলবো তোমাদের, থাকা যাচ্ছে না। সারাদিন কাটলো এক প্রকার, রাতের পালা, পাখায় কোনো হাওয়া নেই, চারিদিকে সব এসি চালানো, বুঝেছো। আর কষ্ট আমাদের মতো সাধারণ মানুষের, কি
কি আর করা যাবে, আমার পাখাটাও অনেক দিন পুরানো হয়েছে, হাওয়াও কমেছে। আজকের প্রায় পাখার বয়স হয়ে গেল 15-16 বছর। তার মধ্যে একবার সারিয়েছি কি দুবার সারিয়েছি। একবার কয়েল পুড়ে গেছিলো আর একবার ওই বল বিয়ারিং না কি বলে ওই পাল্টেছি। আর ব্যাটারি তো পাল্টাতেই হয়, নাহলে হাওয়া কমে যায়, সের জন্য ব্যাটারি পাল্টানো হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।